এগুলো কিন্তু নানা ধরনের কিন্তু আমরা সমস্যা, কিন্তু আমরা এই অধ্যায়ে আমরা মেনলি দুইটি আমরা পড়ানোর চেষ্টা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং দুইটি জিনিস হচ্ছে যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ। এটি নিয়ে আমাদের মেনলি আলোচনা হবে বাংলাদেশের সামাজিক যে সমস্যা আছে কতগুলা, সেগুলা কি বললাম, একটা দারিদ্র্য, একটা হলো জনসংখ্যার স্থিতিতে, আর একটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ। এই যে সামাজিক সমস্যাটা ব্যক্তি এবং সমাজের উপর কিন্তু কি করে, প্রচন্ড ক্ষতি প্রভাব বিস্তার করে। আর এই ধরনের যে সামাজিক সমস্যার ফলে দেশে কি হয়, দেশের অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। এইসব যে সমস্যা প্রতিরোধ এবং প্রতিকার প্রয়োজন, এই জন্য প্রয়োজন কি, এই জন্য প্রয়োজন প্রত্যেক জনগণকে সচেতন করা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সামাজিক যে সমস্যা, আমরা যদি এই পাঠটা, এই অধ্যায়টা যদি আমরা পড়ি, তাহলে আমরা বিশেষ করে যে এই যে যৌতুকটা আমি কয়েকটা কথা বলেছি, একটা যৌতুক এবং মানে যৌতুকের যে একটা ধারণা, তোমরা এটা কিন্তু যদি অধ্যায়টা পড়ো তাহলে খুব সহজেই কিন্তু ধারণা ব্যাখ্যা করতে পারবে, এর কারণগুলো বুঝতে পারবে, প্রভাবটাও বিশ্লেষণ করতে পারবে। এই যৌতুকের যে একটা আইন আছে, সে আইনটাও কিন্তু কি করতে পারবে তোমরা, সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারবে, এবং এই যৌতুকের প্রতিরোধ এবং সমাধান করা, পদক্ষেপ করা, সেটাও করতে পারবে। তাহলে আজকে মেনলি তোমাদের যৌতুক নিয়ে কথা বলবো। পার্ট 1, তোমাদের বই খোলার আমার মনে হয় দরকার হবে না। আমার কথাগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে যৌতুক যে ধারণা, যৌতুকের যে কারণ এবং প্রভাব এবং আইন, এগুলো সম্পর্কে তোমাদের একটা একটা ধারণা চলে আসবে। তাই আমি তোমাদের প্রত্যেককেই বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা, আমার কথাগুলো শুনবে। তাহলে পার্ট 1, তোমাদের যে পাঠ্য বইয়ে যে পার্ট 1 দেওয়া হয়েছে, সেই পার্ট 1-এ দেওয়া হয়েছে, দেখবা তোমরা বইটা পরে খুলবা। এখন আমার কথাটা শোনো, যে পার্ট 1-এ দেওয়া হচ্ছে যৌতুকের ধারণা, কারণ এবং প্রভাব। প্রিয় শিক্ষার্থী, এই যে যৌতুকের যে ধারণা, এটা আমাদের একটা এখন একটু তোমাদের সাথে আমি শেয়ার করবো, আলোচনা করবো, তোমরা একটু এটা ধারণা দিয়ে যাবে। আমাদের দেশে নানা কিন্তু সামাজিক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা বলা হচ্ছে যৌতুক প্রথা। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে সামাজিক সমস্যাগুলো হচ্ছে দারিদ্র, জনসংখ্যা, নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ। তো আমি কিন্তু মেনলি হাইলাইট করতে চেয়েছি আজকের ক্লাসটাতে যে যৌতুক প্রথাটা নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের যে সামাজিক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা বললাম কি, যৌতুক প্রথা। এদেশে বিবাহ সংক্রান্ত আইন যৌতুক আদান প্রদান নিষিদ্ধ। এই যে বিবাহ যে সংক্রান্ত আইন, বিবাহ যেটা হয় সেখানে যে আদান প্রদান করা হয়, যে কোনো অর্থ সম্পদ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, যৌতুক, আর এটাকে একেবারে নিষিদ্ধ আইন। তবুও কিন্তু অধিকাংশ বিয়েতে বরপক্ষ, যেটা আমরা ছেলে পক্ষ বলি, আর কনেপক্ষ বলতে আমরা মেয়ে পক্ষ বলি। বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে, মানে ছেলে মেয়ের কাছ থেকে যৌতুক গ্রহণ করে, মানে কোনো সম্পদ, ঠিক অর্থ যেটা গ্রহণ করে থাকে, আমরা এইটাকে আমরা কি বলবো, আমরা বলবো যৌতুক। বিয়ের সময় বর বা ছেলে কনের বা মেয়ের বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে, দাবি করে এবং কি করবে, সেটা গ্রহণ করে, তাকে আমরা বলবো যৌতুক। তাহলে আমি যৌতুকটা আর একটু ক্লিয়ার করে নিই, একটু মনোযোগ দিবে। বিয়ের সময় ছেলে বা মেয়ে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ
বা সম্পত্তি দাবি করে বা গ্রহণ করে, আমরা সেটাকে আমরা কি বলবো? যৌতুক। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই যৌতুক কাকে বলে বুঝতে পেরেছ। বর্তমানে বাংলাদেশে যে প্রায় সব ক্ষেত্রেই মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক দাবি, এটা কিন্তু আমাদের একটা প্রচলিত হয়ে আসছে যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে কোনো অর্থ বা সম্পত্তি। এটা কিন্তু একটা সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে। এটা কিন্তু বর্তমান সমাজে কিন্তু এটা খুবই প্রচলন হয়ে গেছে যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে যে কোনো অর্থ বা সম্পত্তি কিন্তু সেটা কিন্তু দাবি করে থাকে। এটা একটা কিন্তু কুপ্রথায় পরিণত হয়েছে। এই প্রথাটা একটা কিন্তু প্রাচীন প্রথা। এই প্রথাটা কি আগে ছিল এটা প্রাচীন, বিশেষ করে আমরা বলতে পারবো যে প্রাচীন যে চীনের বিয়ের পরে মানে মেয়ে স্বামীর ঘরে, মানে মেয়ে পক্ষ স্বামীর ঘরে বা ছেলের ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত। এটা হচ্ছে যখন চীনে ছিল, প্রাচীন চীনে ছিল। এমনকি এথেন্সের বিয়ের পর, মানে এথেন্সের যে একটা শহরের নাম, বিয়ের পর মানে মেয়ে ছেলের ঘরে নিয়ে যেতে কি অর্থ সম্পদ, আর এইটাকে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসাবে, এই যে অর্থ সম্পদ যখন নিয়ে যেত এথেন্সের প্রাচীন চীনে, তখন কিন্তু এটা সামাজিকভাবে বলা হতো, দেখা হতো কি এটা হলো একটা সামাজিক মর্যাদা হিসাবে দেখা হতো। বর্তমানে বাংলাদেশে যৌতুক যে প্রথা, যৌতুক হচ্ছে বিয়ের সময়, যৌতুক হচ্ছে বাংলাদেশের যে যৌতুক, সেটা বিয়ের সময় মানে ছেলেকে মানে বরকে প্রদত্ত অর্থ, মানে অর্থ সম্পত্তি অথবা নানা ধরনের মূল্যবান আসবাবপত্র বা সরঞ্জাম প্রদান করতে হয়। এটাই হচ্ছে যৌতুক বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে যে যৌতুক হচ্ছে যে ছেলেকে কিন্তু কি করে, মানে একটা অর্থ সম্পত্তি অথবা নানা ধরনের বিভিন্ন ধরনের বিদায় মূল্যবান আসবাবপত্র অথবা সরঞ্জাম প্রদান করে, সেটাকে আমরা কি যৌতুক বাংলাদেশে। তবে বাংলাদেশের যে বিবাহ আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই কিন্তু কি নিষিদ্ধ। বাংলাদেশের যৌতুক প্রথা একটা কিন্তু মারাত্মক সামাজিক, বাংলাদেশে যে এখন যৌতুক প্রথাটা এটা কিন্তু মারাত্মক একটা সামাজিক ব্যাধি হিসেবে পরিণত হচ্ছে। এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। যেমন আমরা বলতে পারি, কারণগুলো আমার কাছে মনে হয় যে দারিদ্রতার কারণেই কিন্তু এই সমস্যাটার সৃষ্টি। যে দারিদ্র, বিশেষ করে গরিব পরিবারের মধ্যে এটার কিন্তু বেশি সমস্যাটা সৃষ্টি হয়েছে। দারিদ্রতার কারণে পক্ষ বা ছেলে পক্ষ মেয়ের কাছ থেকে অর্থ সম্পদ আয় করে। মেয়ের পিতা অর্থ সম্পদ ব্যবহার করে ছেলেকে প্রতিষ্ঠা লাভ করতে চায়। একটা গরিব ছেলে, পরিবারের গরিব ছেলে, মেয়ে পক্ষ কিছু অর্থ সম্পদ দিয়ে সেটাকে কি করতে হয়, একটা বরকে প্রতিষ্ঠা করতে চায়। এদেশে অধিকাংশ নারী কেবল গৃহকর্মে নিয়োজিত থাকে। আমাদের দেশে এখন কিছুটা উন্নত হচ্ছে, ডিজিটাল হয়েছে, যে মেয়েরা এখন কর্মক্ষেত্রে কাজ করছে, কিন্তু আগে অধিকাংশ মেয়ে কিন্তু কি করতো, গৃহের যে কাজ, একটা বাসার যে বাড়ির যে কাজ, সে কাজেই কিন্তু মেয়েরা নিয়োজিত থাকে। ঘরের সব কাজ করলেও তা থেকে তারা কোনো অর্থ রোজগার হয় না। একটা পরিবারের যে রান্না বান্না, বাড়িটাকে সুন্দর করে রাখা, সেখান থেকে কিন্তু কোনো অর্থ রোজগার হয় না। তারা স্বামীর সংসারে নির্ভরশীল জীবন, যেহেতু সে নিজে কোনো উপার্জন অর্থ এনে দিতে পারে না, এই কারণে তখনকার মেয়েরা তারা কি করে, স্বামীর যে সংসার সেটা পর নির্ভরশীলতার জীবন। এই ধরনের
এই সমাজের এই ধরনের মেয়েরাই অধিকাংশের ক্ষেত্রে কি হয়, স্বামীর কাছে নির্যাতিত, নিপীড়িত হয়ে থাকে। বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ আছে যাদের কন্যার বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক প্রদান হয়। অনেক পরিবার আছে, অনেক সম্পদশালী লোক আছে, অনেক ধনী ব্যক্তি আছে যাদের মেয়েদের বিয়েতে অনেক সম্পদ দেয়। ধনী পিতামাতার ধারণা যৌতুকের কারণে তার কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে দেয়। এটা কিন্তু বর্তমানেই কিন্তু সেটা আছে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো যে যারা বড় লোক আছে, যারা যৌতুক প্রচুর পরিমাণে দিতে পেরেছে, তাদের একটা ধারণা হলো যে আমার মেয়ে মাথা উঁচু করে সেই পরিবারের স্বামী ঘরে থাকতে পারে। আর এই কারণে যৌতুক প্রথা সমাজের গভীরে বাসা বাঁধেছে। এই কারণটাই বড়লোকদের কারণে, এই মনোভাব থাকার কারণে যে আমাদের সমাজে কিন্তু একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে বড়লোকেরা বিয়ে করলে অনেক সম্পদ পাওয়া যায়, গরিবদের পাওয়া যায় না। এই কারণটা একটা মূল ফ্যাক্টরে দাঁড়াচ্ছে যে তারা তখন যৌতুকটা দাবি করছে। আমাদের দেশে যৌতুক নিরোধনের জন্য আইন রয়েছে, যৌতুকটাকে যেন না নেওয়া হয় সেই জন্য একটি আইন রয়েছে। এক্ষেত্রে যে এই বিষয়ে না জানার কারণে যৌতুক প্রথা, এই বিষয়টা না জানার কারণে যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করেছে। যে আমাদের সমাজে যে যৌতুক নিলে যে একটা আইন আছে, এই আইনটা যে আমাদের কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু না জানার কারণে কিন্তু যৌতুক প্রথা সমাজে কিন্তু একটা স্থায়ী রূপ লাভ করেছে। অনেক সময় এই আইনে যথাযথ প্রয়োগ না হয় যৌতুকের সমস্যাটা বেড়ে উঠছে। যদি যে আইনটা করা হয়েছে এই আইনটা যদি প্রয়োগ থাকতো, সবার ক্ষেত্রে যদি প্রয়োগ থাকতো, তাহলে কিন্তু কি হতো না, এই যৌতুক প্রথাটা থাকতো না, এটার সমস্যাটা সমাধান হতো। যেহেতু প্রয়োগ নাই, সেই ক্ষেত্রে এই যৌতুক প্রথাটা কিন্তু একবারে সমাজে বিশাল পরিসরে বেড়ে চলেছে। বাংলাদেশের সকল সমাজে যৌতুক প্রথার কম বেশি প্রচলন আছে। সব সমাজে যৌতুকের প্রভাবে সমাজ জীবনের নানা সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন বিবাহিত নারীর প্রতি অত্যাচার, সহিংসতার মূল কারণই হচ্ছে যৌতুক। একটা পরিবারে দেখবা যে একটি মেয়ে নির্যাতিত হওয়ার, অত্যাচারিত হওয়ার মূল কারণ হচ্ছে তার পরিবার থেকে তাকে কোনো অর্থ সম্পদ দেওয়া হয়। এই কারণে কিন্তু কি হচ্ছে, নির্যাতিত হচ্ছে বিবাহিত নারীরা। যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রীকে অনেক নির্যাতন সহ্য। যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য করা হয়। তারপর সমাজে অনেক পরিবার আছে, বিশেষ করে দারিদ্র বলবো না, মধ্যবিত্ত পরিবারও কিন্তু এই যৌতুক, অনেক পরিবার আছে, অনেক স্ত্রীকে কিন্তু বাড়ি ঘর তার সংসার ছাড়তে বাধ্য হয়। যৌতুকের কারণে কিন্তু বিশেষ দেখবা অধিকাংশই যৌতুকের কারণে বিবাহ হচ্ছে। কখনো কখনো দেখবা যে স্ত্রী প্রাণহানি ঘটনা ঘটেছে, মৃত্যুবরণ করেছে। তাহলে এই যৌতুকটা কতটা ভয়ঙ্কর তোমরা সেটা বুঝতে পেরেছো। যৌতুকের জন্য বিয়ের পর দাম্পত্য কিন্তু কলহ হয়, যে তাদের সংসারে যে কলহ, নির্যাতন এবং এমনকি স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। এর মূল কারণ হচ্ছে সে কনের পক্ষ মেয়ে যৌতুক দিতে না পারার কারণে অনেকভাবে কি হয়, তাদের দাম্পত্য, ছেলে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ, মারামারি, নির্যাতন, এমনকি স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। সমাজে দারিদ্র, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্যবিবাহ এবং একাধিক বিবাহের মূল সমস্যাটাই হচ্ছে যৌতুক। আমাদের মতো আমার মনে রাখা প্রয়োজন, যৌতুক নেওয়া দেওয়া দুই সমান। যে যৌতুক নিচ্ছে এবং যে যৌতুক দিচ্ছে দুজনই কিন্তু সমান। এটি হচ্ছে যৌতুকের যে আমাদের একটা ধারণা।
প্রভাব এবং বিস্তার। আমরা নিশ্চয়ই পার্ট 1-এর যে আমরা যে প্রবলেমটা, যে কথাটি যৌতুকের ধারণা, কারণ এবং প্রভাব, এটা যে আলোচনা করলাম, সেটা আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে আমি আলোক করব পার্ট 2-এর যে আইনটা, এতক্ষণ যৌতুকের যে সমস্যা, কারণ, প্রভাব, ধারণা, এটি নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের আমি আলোচনা করব এখন তোমাদের যে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 2-এর যৌতুক নিরোধ আইন। এই যে পার্ট 2-এর যৌতুক নিরোধ আইন, যৌতুক নিয়ে যে আইনটা আছে, শাস্তি আছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব পার্ট 2-এ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার পড়ার পরে যদি তোমরা বইটা পড়ো, তোমাদের কাছে খুব সহজ মনে হবে, আমার মনে হয়। তো দ্বিতীয় পার্টে বলছে যে যৌতুক নিরোধ আইন। এই আইনটা তোমাদের একটু জানলে তোমাদের যে আসলে যৌতুক নিলে কি কি সমস্যা হয় সেটা তোমরা একটু বুঝতে পারবে। তো মুসলিম পারিবারিক যে আইনে বিবাহ মহারানাকে যৌতুক হিসেবে গণ্য করা। মুসলিম যে আমরা যারা মুসলমান আছি, যারা মুসলমান ধর্মের অনুসারী মানুষ, তাদের কিন্তু বিয়ের সময় দেখবা মহারানা বলে একটি শব্দ আছে, যে শব্দ এটিকে আমরা যৌতুক হিসাবে গণ্য করব না। এছাড়া যখন বিয়ের সময় দেখবা 50 টাকা পর্যন্ত উপহার দিলে সেটাকে কিন্তু আমরা যৌতুক হিসাবে গণ্য করব। যদি 500 টাকা পর্যন্ত যে উপহার দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো না, যৌতুক হিসাবে বলবো। কিন্তু বর্তমান যে বিয়ের যে ক্ষেত্রে যৌতুক আদান প্রদান ঘটনা, এটা অনেকে বর্তমানে কিন্তু যৌতুক যে আদান প্রদানটা এখন এটা আরো বেড়েছে। এই কারণে যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। যৌতুককে যেন মানে যৌতুক না নেওয়া হয় সেজন্য একটা আইন তৈরি করা হয় 1980 সালে বাংলাদেশে। এই আইন অনুযায়ী যৌতুক আদান বা গ্রহণ করা করলে সর্বোচ্চ 1 বছর থেকে বা 5,000 পর্যন্ত, সর্বোচ্চ 1 বছর অথবা 5,000 পর্যন্ত অর্থ দণ্ড হতে পারে। অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছেলে বা মেয়ের পিতামাতা বা অন্য লোকের নিকট যৌতুক দাবি করে, তবে সেক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে। পরোক্ষ হতে পারে, সেটা প্রত্যক্ষ হতে পারে, সেটা কনের পক্ষের হোক অথবা ছেলে পক্ষের হোক, যে পক্ষের অথবা কোনো অভিভাবকের নিকট যদি যৌতুক বা কোনো অর্থ, যেটাকে আমরা যৌতুক বলছি, সেটা অর্থ হতে পারে, সম্পদের যে কোনো জিনিস যদি আমরা নিই, সেটার ক্ষেত্রে অন্য একই শাস্তি হবে, 1 বছর অথবা 5,000 টাকা পর্যন্ত অর্থ। বিচারক অপরাধীকে একসঙ্গে উভয় দণ্ড দিতে পারে। যৌতুক আদান প্রদান সহায়তাকারী, আবার যে আদান প্রদানের সহায়তা করছে, সাহায্য করছে, সেও কিন্তু কি হতে পারে, সেও কিন্তু ওই একই শাস্তি হবে। 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা। আচ্ছা, সালে এটা হয়েছিল 1986 সালে 1986 সালে যৌতুক যে আইন আবার কি করা হয়, সংশোধন করা। সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাহলে 80-তে ছিল 1 বছর এবং 5,000 টাকা। 1986 সালে এই আইনটা আবার সংশোধন করে এটা করার যদি
কেউ যৌতুক গ্রহণ করে অথবা প্রদান করে তাহলে তাকে 1 বছর, সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 5 বছর কারাদণ্ডে দণ্ডিত। 1983 সালে আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড দণ্ডিত করা হয়। 1983 সালে বলছে, যদি কোনোভাবে নারী বা শিশু নির্যাতন হয়, একটি আইন করা হলো, যদি যৌতুকের কারণে মৃত্যুবরণ অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে ওই অপরাধীকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড করা হয়। নারীর ইচ্ছার বিরুদ্ধে দিয়ে যৌতুকের গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। যদি একটি নারীর ইচ্ছার বিরুদ্ধে দিয়ে অথবা যৌতুক গ্রহণ করা হয় তাহলে এটা কিন্তু কঠোর শাস্তি প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছ। যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজ জীবনের ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। এই যৌতুক প্রথাটা বাংলাদেশের যে পরিবার আছে, সমাজ জীবনে যে ব্যাপক কিন্তু সেটা সমস্যা সৃষ্টি হয়েছে। এই প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সচেতন হতে হবে। যৌতুক যে প্রতিরোধ করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? পরিবারকে সচেতন করতে হবে। যৌতুক নেওয়া এবং দেওয়া নিজেদেরকেই কি করতে হবে? থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আমাদের প্রতিবেশীকেও এই বিষয়ে, যৌতুক বিষয়ে সচেতন করতে হবে। প্রয়োজন হলে গ্রহণ করতে হবে আইনের আশ্রয়। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা কি করব? আইনের আশ্রয়। তাহলেই কিন্তু এই যৌতুক প্রথা প্রতিরোধ করা সম্ভব। পরিবারের কন্যা সন্তান সহ সবাইকে উচ্চতর শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা দরকার। তারা আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ তাদের স্পর্শ করতে পারবে না। এই যে আমাদের সমাজে যদি সে আত্মনির্ভরশীল হয় তাহলে কি হবে? যে এই যে যৌতুক যখন আত্মনির্ভরশীল হবে তখন যৌতুকের যে একটা অভিশাপ তখন তাকে আর কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, মূল কথাই হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে আমাদের প্রতিবেশীকে সচেতন করতে হবে এই বিষয়ে, যে বিষয়ে গেলে কি অপরাধ, যদি কিছু হয় তাহলে কি ধরনের শাস্তি, এটা আমাদের নিজেকে